নমস্কার, আপনারা শুনছেন রেডিও ক্লাসিক্স। রেডিও ক্লাসিক্সে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কেদার রাজা উপন্যাসটি। আজ শুনবেন উপন্যাসের চতুর্থ পর্ব। তাহলে শুরু করা যাক। পরদিন প্রভাসের মোটর সামনের বারুইদর বিল পার হয়ে যাওয়ার পরে কেদারের মুখে প্রথম কথা ফুটল। পিছনের সিটে তিনি মেয়েকে নিয়ে বসেছেন। সামনের সিটে বসেছে অরুণ ও প্রভাস। অরুণ গাড়ি চালাচ্ছে। কেদার মাঝে মাঝে বিস্ময়সূচক দু একটা রব করছিলেন এতক্ষণ। এইবার মেয়েকে সম্বোধন করে প্রথম কথা বললেন। ও শরৎ, কি জোরে যায় বটে মোটর গাড়ি। বারুইদর বিল গড়শিবপুর থেকে পাক্কা 4 ক্রোশ রাস্তা। হেঁটে আসলে 2 ঘন্টা 2.5 ঘন্টার কমে পৌঁছানো যায় না। আর এই দেখো, চোখের পাতা পাল্টাতে না পাল্টাতেই এসে হাজির বারুইদর বিলে। হাজির কি বাবা? বিল পেরিয়েও তো গেল। ও মানুষ না পাখি, কি জোরেই যায় তাই ভাবছি। হ্যাঁ বাবা, কলকাতা কত দূর বললে প্রভাসদা? বেলা 12টা কি 1টার মধ্যে পৌঁছে যাব। আচ্ছা কাকাবাবু, কখনো কলকাতা দেখেছেন? কেদার বললেন, তা 2-1 এর আগে কলকাতায় ঘুরে এসেছি, তবে সে অনেক দিন আগের কথা, প্রায় 2 যুগ হলো। সে কলকাতা নেই, গিয়ে দেখবেন। শরৎদি, আপনি কখনো যাননি কলকাতায় না এর আগে? না ভাই, আমি কোথাও যাইনি। কলকাতাতেও না? কলকাতা তো কলকাতা বলে, এখনো রানাঘাট কিরকম শহর তাই দেখিনি। রাজি হয়ে গেল বাবা তাই, নইলে আমার আশা হতো না। ফিল্ম দেখানোর জন্যই তো যত গোলমাল। আশ্চর্যের ওপর আশ্চর্য। ধর্মদাসপুরে এসে গাড়ি দাঁড়িয়েছে। এখনই এলো ধর্মদাসপুরে? কেদার খাজনা আদায় করতে সকালবেলা বেরিয়ে 11টার কমে ধর্মদাসপুর পৌঁছতে পারেননি কখনো। আর সেই ধর্মদাসপুর পার হয়ে গেল বড়জোর 40 মিনিট, কি তারও কমে। শরৎকে বললেন, মা, এই দেখো ধর্মদাসপুর গেল। সেই যে একবার ওল এনেছিলাম মনে আছে? সে এখান থেকেই নিয়ে গিয়েছিলাম। কি জোরে যাচ্ছে, একবার ভেবে দেখো দেখিনি। হ্যাঁ, গাড়ি বের করেছে বটে সাহেবরা। শরৎ ক্রমাগত ছেলে মানুষের মতো প্রশ্ন করতে লাগলো, বাবা আর কত দেরি আছে কলকাতা? কতক্ষণে আমরা কলকাতা পৌঁছব? প্রায় ঘন্টা 4 এক টানা ছোটানোর পর একটা শহরে বাজারের মতো জায়গায় গাড়ি ঢুকল। কেদার বললেন, এটা কি জায়গা? প্রভাস বললে, এটা বারাসাত, আর বেশি দূর নেই কলকাতা। এখান থেকে একটু চা খেয়ে নেবেন নাকি কাকাবাবু? কেন, এখানে কি তোমার কোনো জানাশুনো লোকের বাড়ি আছে নাকি? চা খাবে কোথায়? না, জানাশুনো কেউ নেই, দোকানে খাবো। চায়ের দোকান আছে অনেক। না বাপু, ও তোমরা খাও। আমি দোকানের চা কখনো খাইনি, ও আমার ঘেন্না করে। আমি বরং একটু তামাক ধরিয়ে খাই। অনেকক্ষণ তামাক খাওয়া হয়নি কিনা। দোকানের চা শরৎও খেলে না। অরুণ ও প্রভাস নিজেরা গাড়ির কাছে চা নিয়ে খেলে। কেদার আরাম করে হুঁকো টানতে টানতে বললেন, চা ভালো। প্রভাস ব্যস্ত হয়ে বলে উঠল, কেন, মন্দ নয়, খাবেন নাকি? আনাবো? না, আমি সেজন্যে বলছি নে। আমি দোকানের চা কখনো খাইনি, ও খাবো না কখনো। তোমরা খাও। আমরা সেকেলে মানুষ, আমাদের কত বাজ বিচার। গাড়ি ছেড়ে যশোর রোড দিয়ে অনেকখানি এসে একটা বড় লোকের বাগান বাড়ির মধ্যে ঢুকল। ফটক থেকে লাল সুরকির রাস্তা সামনের সুদৃশ্য অট্টালিকার গাড়ি বারান্দাতে গিয়ে শেষ হয়েছে। পথের দুধারে এরিকা পামের বড় বড় চারা গাছ, ক্রোটন, শেফালি, চাঁপা, আম, গোলাপজাম প্রভৃতি নানা রকমের গাছ। প্রভাস বললে, আপনারা নামুন, এবেলা এখানে থাকবেন আপনারা। এটা অরুণদের বাগান বাড়ি, ওর দাদামশাইয়ের তৈরি বাড়ি এটা। কেদার ও শরৎ দুজনেই বাড়ি দেখে আনন্দে ও বিস্ময়ে নির্বাক হয়ে গেলেন।
এমন বাড়িতে বাস করবার কল্পনাও কখনো তাঁরা করেননি। মার্বেল পাথরে বাঁধানো মেঝে, ছোট বড় ৮-১০খানা ঘর, বড় বড় আয়না, ইলেকট্রিক পাখা, আলো, কৌচ, কেদারা। তবে দেখে মনে হয় এখানে যেন কেউ বাস করেনি কোনোদিন। সব জিনিসই খুব পুরনো। ২-১টা ঘর ছাড়া অন্য ঘরগুলোতেও ধুলো, মাকড়সার জাল বোঝাই। কেদার কথাটা বললেন প্রভাসকে। প্রভাস বলল, ওর দাদাবাবু শৌখিন লোক ছিলেন, তিনি মারা গিয়েছেন আজ বছর কয়েক। এখন মাঝে মাঝে অরুণরা আসে, সবসময় কেউ থাকে না তো, তাই এরকম। শরৎ বললে, এটাই কলকাতা প্রভাসদা? না, এটাকে বলে দমদম। এরপরেই কলকাতা শুরু হলো। তোমরা বিশ্রাম করো, ওবেলা কলকাতা বেরিয়ে নিয়ে আসবোক্ষণ। এখনই ঝি আসবে, যা দরকার হয় বলে দিও ঝিকে, সব গুছিয়ে এনে দেবে। ঠাকুর আসবে এখন। শরৎ বললে, কি ঠাকুর? রান্না করতে আসবে ঠাকুর। না না প্রভাসদা, বাবা ঠাকুরের হাতের রান্না খেতে পারেন না, ঠাকুর আসবার দরকার নেই। আমি আছি তবে কি জন্যে বলুন? কলকাতায় এলে একটু বেড়াবে না? বসে বসে রান্না করবে গড়শিবপুরের মতো? বাহ! তা হোক গে, আমার রান্না করতে কতক্ষণ যাবে বলুন তো? কজন লোকের রান্না করতে হবে? প্রভাস ও অরুণ শরতের প্রশ্ন শুনে হেসে ফেলল। প্রভাস বললে, কজন লোকের রান্না আবার? তোমাদের দুজনের। আবার কে আসবে তোমার এখানে খেতে? তুমি তো আর রাঁধুনি বামনি নও যে দেশশুদ্ধ লোকের রেঁধে বেড়াবে। আচ্ছা, আমরা এখন আসি কাকাবাবু, বিকেলে 6টার সময় আবার আসবো। মলঙ্গা লেনে আমাদের যে বাড়ি আছে সেখানে নিয়ে যাবো বেলা। ওরা গাড়ি নিয়ে চলে গেলে কেদার আর একবার তামাক সাজতে বসলেন। শরৎ চারিদিক বেরিয়ে এসে বললে, বাহ, চমৎকার জায়গা। এদিকে একটা বাঁধা ঘাটওয়ালা পুকুর, দেখবে এসো বাবা। তোমার কেবল তামাক খাওয়া আর তামাক খাওয়া। এই তো একবার খেলে বারাসাত না কি জায়গায়। কেদার অগত্যা উঠে মেয়ের পিছু পিছু গিয়ে পুকুর দেখে এলেন। বাঁধা ঘাট অনেক দিনের পুরনো। কতকাল এ ঘাট যেন কেউ ব্যবহার করেনি। পুকুরের ওপারেও বাগান, কিন্তু ওদিকটাতে আগাছার জঙ্গল বড় বেশি। শরৎ বললে, বাবা খিদে পেয়েছে? না, এখনো খিদে পাইনি মা। ঠিক পেয়েছে বাবা, উড়িয়ে দিলে শুনবো না। ভাঁড়ার জিনিসপত্র সব আছে, দেখে এসেছি। হালুয়া লুচি করে আনি। কেদার চুপ করে তামাক টানতে লাগলেন। মেয়ের কাছে বাধা দেবার বিশেষ কোনো লক্ষণ প্রকাশ করলেন না। শরৎ কিন্তু অল্প একটু পরে রান্নাঘর থেকে ফিরে এসে বললে, বাবা মুশকিল বেঁধেছে। কি মুশকিল? এখানে তো দেখছি পাথুরে কয়লা জ্বালানো উনুন, কাঠের উনুন নেই। কয়লা কি করে জ্বালতে হয় তা যে জানি না বাবা। ঝিনা এলে হবেই না দেখছি। শরৎ ছেলে মানুষের মতো আনন্দে বাগানের সব জায়গায় বেরিয়ে ফুল তুলে ডাল ভেঙে এ গাছতলায় লোহার বেঞ্চিতে বসে ও গাছতলায় লোহার বেঞ্চিতে বসে বসে উৎপাত করে বেড়াতে লাগলো। বেশ সুন্দর ছায়া ভরা বাগান, কত রকমের ফুল। অধিকাংশই সে চেনে না, নামও জানে না। কেদার মেয়ের পীড়াপিড়িতে এক জায়গায় গিয়ে লোহার বেঞ্চিতে খানিকটা বসে কলের পুতুলের মতো দু একবার মাথা বুলিয়ে বলতে লাগলেন, বাহ বাহ, বেশ বেশ, বাহ। বেলা যখন বেশ পড়ে এসেছে তখন প্রভাস মোটর নিয়ে এসে বললে, কাকাবাবু চলুন। চলো শরৎ, কাকাবাবুকে কিছু খাইয়েছ তো? শরৎ হেসে বললে, তা হয়নি, ঝি তো আসেনি। তা তুমি তো বললে তুমিই করবে, জিনিসপত্র তো আছে। কয়লার উনুনে জাল দিতে জানি না যে, কয়লা ধরাতেও জানি নে, তাতেই তো হলো না। প্রভাস চিন্তিত মুখে বলল, তাই তো, এ তো বড় মুশকিল হলো। কেদার বললেন, কিচ্ছু মুশকিল নয় হে প্রভাস, তুমি চলো, ফিরে এসে বরং জলযোগ করা যাবে। প্রভাস বললে, যদি নিকটের ভালো দোকান থেকে কিছু মিষ্টি কিনে আনি তাহলে আপনার চলবে না কাকাবাবু? শরৎ হেসে বললে, বাবা ওসব খাবেন না প্রভাসদা, তাছাড়া আমি তা খেতেও দেব না। কলকাতা শহরে শুনেছি বড় অসুখ,
যেখানে সেখান থেকে খাবার খাওয়া ওর সইবে না। অগত্যা সকলে মোটরে উঠে বসলেন। গাড়ি ছাড়ল। প্রথমে যশোর রোডের দুধারে বাগানবাড়ি ও কচুরিপানা বোঝাই ছোট বড় জলা ছাড়িয়ে বেলগেছের মোড়ের আলোকোজ্জ্বল দৃশ্য দেখে পিতাপুত্রী বিস্ময়ে নির্বাক হয়ে পড়ল। ওদের দুজনের মুখে আর কোনো কথা নেই। গাড়ি ওখান থেকে এসে পড়ল কর্নওয়ালি স্ট্রিটে এবং দুধারে দোকান পসার, থিয়েটার, সিনেমা, ইলেকট্রিক আলোর বিজ্ঞাপন। দোকানের বাইরে শোকেসে বহু বিচিত্র কাপড়, পোশাক, পুতুল, আয়না, সেন্ট, সাবান, স্নো প্রভৃতির সুদৃশ্য সমাবেশের মধ্য দিয়ে গাড়ি এসে পড়ল হ্যারিসন রোডের মোড়ে এবং ওখান থেকে গাড়ি ঘুরে গেল হাওড়ার পুলের দিকে। ওপার হয়ে হাওড়া স্টেশনের গাড়ি বারান্দায় গিয়ে দাঁড়াল। পুল পার হবার সময় প্রভাস বললে, ওই দেখুন হাওড়ার পুল, নিচে গঙ্গা, আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে। এবারও কেদার বা শরৎ কারো মুখ থেকে কোনো কথা বেরুল না। প্রভাস গাড়ি থামিয়ে বললে, কাকাবাবু চলুন, স্টেশনের রেস্টুরেন্ট থেকে আপনাকে চা খাইয়ে আনি, খাবেন কি? কেদারের কোনো আপত্তি ছিল না, কিন্তু মেয়ে বাপের পরকালের দিকে অত্যন্ত সতর্ক দৃষ্টি রেখেছে। বাবা নাস্তিক মানুষ, ওর এ বয়সে কোনো অশাস্ত্রীয় অনাচারের সংস্পর্শে কখনো সে আসতে দেবে না, কেদার তা ভালোই জানতেন। তিনি মেয়ের মুখের দিকে করুণ দৃষ্টিতে চাইলেন বটে, কিন্তু শরৎ তাঁর মুখের দিকে ভালো করে না চেয়েই বলল, চলুন প্রভাসদা, উনি ওখানে খাবেন না। অগত্যা প্রভাস আবার গাড়ি ছেড়ে হাওড়ার পুলের ওপর এলো এবং ধীরে ধীরে চলতে লাগলো। আঙুল দিয়ে দেখিয়ে বললে, ওই দেখুন সব জাহাজ, শরৎদি দেখো, সমুদ্রে যে সমস্ত জাহাজ যায় ওই দাঁড়িয়ে আছে। স্ট্র্যান্ড রোড দিয়ে গাড়ি এলো আউটরাম ঘাটে। ওদের দুজনকে নামিয়ে দিয়ে প্রভাস আউটরাম ঘাটের জেটিতে গিয়ে একখানা বেঞ্চিতে বসল। সামনের গঙ্গাবক্ষে ছোট বড় স্টিমার বাঁশি বাজিয়ে চলছে। বড় বড় ভর ও বজরা ডাঙার দিকে নোঙর করে রেখেছে। সার্চলাইট ঘুরিয়ে ঘুরিয়ে লাল একখানা বড় স্টিমার আস্তে আস্তে যাচ্ছে নদীর মাঝখান বেয়ে। সুবেশা নরনারীরা জেটির উপর বেরিয়ে বেড়াচ্ছে। চারিদিকে একটা যেন আনন্দ ও উৎসাহের কোলাহল। একটা বড় বয়া ঢেউয়ের স্রোতে দুলছে দেখে শরৎ আঙুল দিয়ে দেখিয়ে বললে, ওটা কি? প্রভাস বললে, জাহাজ বাঁধে ওই আংটাতে, বয়া বলে ওকে, আরও অনেক আছে নদীতে। এতক্ষণে ওদের দুজনের কথা যেন ফুটল। কেদার নিঃশ্বাস ফেলে বললেন, বাপ রে, এ কি কাণ্ড! হ্যাঁ, শহর তো শহর, বলিহারি শহর বটে বাবা। শরৎ বললে, সত্যি বাবা, এমন কখনো ভাবিনি, এ যেন জাদুকরের কাণ্ড। আচ্ছা, এখানে জলের উপর ঘর কেন? প্রভাস বুঝিয়ে দিয়ে বললে, শরৎদি, কাকাবাবুকে এবার চা খাওয়ানো চলবে এখানে, খুব ভালো বন্দোবস্ত। শরৎ রাজি হল না। বাবাকে পরকালে জমের বাড়ি সে কখনোই পাঠাতে পারবে না। যা নাস্তিক উনি, এমনই কি গতি হয় ওর কে জানে। তার উপর রাস আলগা দিলে কি আর রক্ষা আছে? বাবা ধেই ধেই করে নৃত্য করে বেড়াবেন এই কলকাতা শহরে। শরৎ একটু বিরক্তই হলো। সে যখন বলছে বাবা এখানে সেখানে খাবেন না, তখন তাকে অত প্রলোভন দেখানোর মানে কি? বললে, আচ্ছা প্রভাসদা, ওকে খাইয়ে কেন বাবার যাত্রা মারবেন এ কদিনের জন্যে? ও কথাই ছেড়ে দিন। এবার কিন্তু কেদার বিদ্রোহ ঘোষণা করে বললেন, হ্যাঁ, যত সব, একদিন কোথাও চা খেলেই একেবারে নরকে যেতে হবে। নরক অত সোজা নয়, পরকালও অমন ঠুনকো জিনিস নয়। চলো সবাই মিলে চা খেয়ে আসা যাক। শরৎ দৃঢ় স্বরে বললে, না, তা কখনো হবে না। যাও দেখি, সন্ধে আহ্নিক তো করো না কোনো কালে, আবার 36 জাতের জল না খেলে তোমার চলবে না বাবা। কেদারের সাহসের ভাণ্ডার নিঃশেষ হয়ে গেল। প্রভাসও আর অনুরোধ করলে না। তিনিও আর যেতে চাইলেন না। ওখান থেকে সবাই এলো ইডেন গার্ডেনে। রাত প্রায় 8:30। বহু সুসজ্জিত সাহেব মেমকে বেড়াতে দেখে শরৎ তো একেবারে বিস্ময়ে স্তম্ভিত। এত সাহেব মেম একসঙ্গে কখনো দেখা দূরে থাক, কল্পনাও করেনি কোনোদিন। শরৎ হাঁ করে এক দৃষ্টে
এরিকা পামের কুঞ্জের মধ্যে বেঞ্চিতে উপবেশনরত দুটি সুবেশ সুদর্শন সাহেব ও মেমের দিকে চেয়ে রইল। হঠাৎ কি ভেবে তার চোখ দিয়ে জল ঝরে পড়তেই আঁচল দিয়ে ক্ষিপ্র হস্তে সে মুছে ফেললে। শরতের মনে পড়ল গ্রামের লোকের দুঃখ দারিদ্র, কত ভাগ্যাহত দিনহীন ব্যক্তি সেখানে কখনো জীবনে আনন্দের মুখ দেখলে না। ব্যান্ড স্ট্যান্ডে ব্যান্ড বাজছিল অনেকক্ষণ থেকে। শরৎ অনেকক্ষণ বাবার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজনা শুনলে, কিন্তু ওর ভালো লাগলো না। সবই যেন বেসুরো। তার অনভ্যস্ত কানে পদে পদে সুরের খুঁত ধরা পড়ছিল। প্রভাস বললে, সিনেমা দেখাবে তো বলো, নিয়ে যাই। শরৎ কখনো না দেখলেও সিনেমা সম্বন্ধে গড়শিবপুরে থাকতেই শহর প্রত্যাগত নববিবাহিতা বালিকা কিংবা বধূদের মুখে অনেক গল্প শুনেছে। বাবাকে এমন জিনিস দেখাতেই হবে। কিন্তু আজ আর নয়। বাবার কিছু খাওয়া হয়নি বিকেল থেকে। একবার তার মনে হলো বাবা চা খেতে চাইছেন, খান বরং কোনো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দোকানে বসে। কি আর হবে, বাবা না নাস্তিক। এত বয়স হলো একবার পৈতে গাছাটা হাতে করে গায়ত্রী জপটাও করেন না কোনো দিন। পরকালে ওর অধোগতি ঠেকাবার সাধ্যি শরতের হবে না। সুতরাং ইহকালে যে কদিন বাঁচেন অন্তত সুখ করে যান। ইহকালে পরকালে দুকালেই কষ্ট করে আর কি হবে। শরৎ বললে, বাবাকে চা খাইয়ে নি কোনো দোকানে বসে, ভালো দোকান দেখে। আচ্ছা, ব্রাহ্মণের দোকান নেই? কেদার অবাক হয়ে মুখের দিকে চাইলেন। প্রভাস বিপন্ন মুখে বললে, ব্রাহ্মণের দোকান? তাই তো, ব্রাহ্মণের দোকান তো এদিকে দেখছি নে। আচ্ছা হয়েছে, এক উড়ে বামুন ঘোড়া করে চা বেচে ওই মোড়টাতে, ভাঁড়ে করে দেয়, সেই সবচেয়ে ভালো। চলুন নিয়ে যাই। চা পান শেষ করে ওরা আবার মোটরে চৌরঙ্গি পার হয়ে পার্ক স্ট্রিটের মোড় পর্যন্ত গেল। এক জায়গায় এসে কেদার বললেন, এখানটাতে একটু নেমে হেঁটে দেখলে হতো না প্রভাস? বেশ দেখাচ্ছে। গাড়ি এক জায়গায় রেখে ওরা পায়ে হেঁটে চৌরঙ্গির চওড়া ফুটপাত দিয়ে আবার ধর্মতলার মোড়ের দিকে আসতে লাগল। দোকান হোটেলগুলির আলোকোজ্জ্বল অভ্যন্তর ও শোকেসগুলির পণ্যসজ্জা ওদের একেবারে তাক লাগিয়ে দিয়েছে। শরৎ তো একেবারে বিস্ময় বিমুগ্ধ। কতকাল মেয়ে মানুষ হয়েও সে জিনিসপত্রের লোভ করেনি। জিনিসপত্র অধিকার করে রাখবার মেয়েদের যে স্বাভাবিক প্রবৃত্তি চেপে চেপে মনের মধ্যে রাখা, শরতের সেসব বহুদিন চলে গিয়েছিল মন থেকে মুছে। কিন্তু আজ যেন আবার মাথা চারা দিয়ে উঠেছে তারা। একটা দোকানে ক্রিস্টালের চমৎকার ফুলদানি দেখে শরৎ ভাবলে, আহা, এরকম একটা ফুলদানি যদি কেনা যেত। বুনো ফুল কত ফোটে এই সময় কালো পয়রা দিঘির পাড়ের জঙ্গলে, সাজিয়ে রাখা যেত রোজ। একটা চমৎকার পুতুল সাদা পাথরের, একটা কি অদ্ভুত কাঁচের বল, তার মধ্যে বিজলির আলো জ্বলছে। কি চমৎকার শাড়ি একটা বাঙালির দোকানে। রাজলক্ষ্মীর জন্যে ওই রকম শাড়ি একখানা যদি নিয়ে যাওয়া যেত। জন্মে সে এরকম পাড়ের শাড়ি কখনো দেখেনি। প্রভাস বললে, এটাকে বলে নিউ মার্কেট। চৌরঙ্গি ছাড়িয়ে এলাম, চলুন শরৎদির জন্য কিছু ফল কিনি। শরৎ বললে, না, আমার জন্য কেন খরচ করবেন প্রভাসদা? ফল কিনতে হবে না আপনাকে। প্রভাস ওদের কথা না শুনে ফলের দোকানের দিকে সকলকে নিয়ে গেল। এর নাম ফলের দোকান? শরৎ ভেবেছিল বুঝি ঝুড়িতে করে তাদের দেশের হাটের মতো কলা, পেঁপে, বাতাবি লেবু বিক্রি হচ্ছে রাস্তার ধারে, এরই নাম ফলের দোকান। কিন্তু কি এ ব্যাপার? এত স্তূপীকৃত বেদানা, কমলা লেবু, কিশমিশ, আনারস, আঙুর যে এক জায়গায় থাকতে পারে এ কথা সে জানত না এখানে আসবার আগে। তবুও তো এগুলো তার পরিচিত ফল, পাড়া গেঁয়ের মেয়ে। অন্য কত শত প্রকারের ফল রয়েছে যা সে কখনো চোখেও দেখেনি, নামও শোনেনি। শরৎ জিজ্ঞাসা করলে, কাগজে জড়ানো ওগুলো কি ফল প্রভাসদা? ওগুলো আপেল। ক্যালিফোর্নিয়া বলে একটা দেশ আছে আমেরিকায়, সেখান থেকে এসেছে। তোমার জন্য নেব নাকি শরৎদি? আর কিছু আঙুর নি? কাকাবাবু তো আনারস ভালোবাসেন। একটা বড় ঠোঁয়ায় ফল কিনে ওরা নিউ মার্কেটের বিভিন্ন দিকে বেড়াতে বেড়াতে এক জায়গায় এলো। সেখানে একটা আস্ত বাঘের হাঁ করা মুন্ডু মেঝের উপর দেখে শরৎ চমকে উঠে বাবাকে দেখিয়ে বললে,
বাবা, একটা বাঘের মাথা! কেদারও অবাক হয়ে চেয়ে রইলেন সেই দিকে। প্রভাস বললে, আরে এরা জন্তুর চামড়ার মাথা এরকম সাজিয়ে বিক্রি করে, এদের বলে ট্যাক্সিডামিস্ট। এরকম অনেক দোকান আছে। এইবার সত্যি সত্যি একটা জিনিস পছন্দ হয়েছে বটে শরতের। ওই বাঘের মুন্ড শুদ্ধ ছালখানা। তার নিজের শাড়ির দরকার নেই, গহনারও দরকার নেই, সেসব দিন হয়ে গিয়েছে তার জীবনে। কিন্তু এই একটাই পছন্দসই জিনিস যদি সে নিজের দখলে নিজের ঘরে সাজিয়ে রাখতে পারত, তবে সুখ ছিল পাঁচজনকে দেখাবার মতো জিনিসই বটে। মুখ ফুটে সে প্রভাসদাকে দামটা জিজ্ঞেস করলে। প্রভাস দোকানে ঢুকে বললে, শরৎদি, ওটা বিক্রির জন্য নয়, দোকান সাজাবার জন্যে। তবে এরকম ওদের আছে, 250 টাকা দাম। অরুণ বললে, এখন কোথায় যাওয়া হবে? প্রভাস বললে, কেন, সিনেমায়? কি বলেন কাকাবাবু? শরতের যদিও সিনেমা দেখবার আগ্রহ খুবই প্রবল, তবুও সে যেতে রাজি হল না। বাবা সেই কোন সকালে দুটো খেয়ে বেরিয়েছেন, এখনই গিয়ে রান্না না চড়িয়ে দিলে আবার তিনি খাবেন কখন? অগত্যা সকলে মোটরে আলোকোজ্জ্বল কলিকাতা নগরীর বিরাট সৌন্দর্যের মধ্য দিয়ে এলো আবার সেই বেলগেছের পুলের মুখে। শরৎ এতক্ষণ চুপ করেছিল, এইবার বললে, বাপ্পা, কত বড় শহর, কুলও নেই, কিনারও নেই। প্রভাস হেসে বললে, শরৎদি, এ কি আর তুমি ধর্মদাসপুর পেয়েছ? গড়শিবপুর থেকে ধর্মদাসপুর যত বড়, ততখানি লম্বা হবে কলকাতা। আর চলো, কাল আবার ভালো করে দেখো। আর কালকে আমাদের মলঙ্গা লেনের বাড়িতেও নিয়ে যাব। বেলগেছের পুল ছেড়ে দুধারে দৃশ্য যেন অনেকটা পাড়াগেঁয়ের মতো। বড় বড় বাগানবাড়ির ঘন বৃক্ষ শ্রেণীর অন্তরালে 2-4টি বিজলি বাতি। কোনো কোনো বাগানবাড়ি একদম অন্ধকার। এখানে এক পশলা বৃষ্টি আসতে গাড়ির জানলার কাঁচ উঠিয়ে দেওয়া হয় হ্যান্ডেল ঘুরিয়ে। খাড়া সোজা পথ তীব্র হেডলাইটের আলোয় স্পষ্ট ফুটে উঠেছে চোখের সামনে। দ্রুতগামী মোটর লম্ভে লম্ভে যেন সুদীর্ঘ পথটার খানিকটা করে অংশ এক এক কামড়ে গিলে খাচ্ছে। শরৎ হাঁ করে চেয়ে রইল। ওদের বাগান বাড়িটার ফটক দিয়ে গাড়ি ঢুকল ভেতরে। এ বাগানটা যেন আরও অন্ধকার, তবে সব ঘরেই বিজলি বাতির বন্দোবস্ত। প্রভাসকে টিপলে আর অমনি ঘরে আলো জ্বলে উঠল, সবুজ কাঁচের বড় চিমনির মধ্যে দিয়ে। দীর্ঘ বারান্দায় এদিক থেকে ওদিক 3টে আলো জ্বলে উঠল। শরৎ বললে, আমায় দেখিয়ে দিন প্রভাসদা, কি করে চালাতে হয়। প্রভাস দেখিয়ে দিল। এইটে হাত দিয়ে টেপো শরৎদি, এই দেখো, এই জ্বলল, আর উঠিয়ে দাও, এই হ্যাঁ, নিভে গেল। শরৎ বালিকার মতো খুশিতে বারবার সুইচ টিপে আলো একবার জ্বালিয়ে একবার নিভিয়ে দেখতে লাগলো। বাবা, দেখো কিরকম, তুমি এরকম দেখোনি না? কেদার তাচ্ছিল্যের সুরে বললেন, ওসব তুমি দেখো মা, আমি এর আগেও দেখেছি, ওসব দেখে গিয়েছি। শরৎ বললে, সে কবে বাবা? তুমি আবার কবে কলকাতায় এসেছিলে শুনি? আচ্ছা, তুই তখন জন্মাসনি। কলকাতায় তখন ঘোড়া ট্রাম চলতো। তোর মার জন্যে বড় বাজার থেকে ভালো তাঁতের দূরে শাড়ি কিনে নিয়ে গিয়েছিলাম, তাই দেখে সে তোর মার কি আহ্লাদ। তখন ইলেকট্রিক আলো সব রাস্তায় ছিল না, দু একটা বড় রাস্তায় দেখেছিলাম। লোকের বাড়িতে তখন গ্যাস জ্বলত। প্রভাস বিস্ময়ের সুরে বললে, সত্যি কাকাবাবু, আপনি যা বলছেন ঠিক তো? আমি বাবার মুখেও শুনেছি প্রথম হ্যারিসন রোডে ইলেকট্রিক লাইট চলে তখন। হ্যাঁ হ্যাঁ, ওই যে রাস্তা বললে, ওইখানেই আমি দেখেছি, সে অনেক দিনের কথা। ইতিমধ্যে ঝি এসে জানালো উনুনে আঁচ দেওয়া হয়েছে। শরৎ তাড়াতাড়ি রান্নাঘরের দিকে গেল। যাবার সময় বলে গেল, বসো বাবা, ভালো করে চা করে আনি। প্রভাসদা, অরুণবাবু, চা না খেয়ে যেন যাবেন না। রাত 9:30টার মধ্যে ক্ষিপ্র হস্তে রান্নাবান্না সাঙ্গ করে শরৎ বাবাকে খাবার বেড়ে দিলে। প্রভাস ও অরুণ তার অনেক আগে চা পান করে বিদায় নিয়েছে। শরৎ মাথা দুলিয়ে বললে, ভাত কিন্তু নয় বাবা, লুচি। তা যা হয় দাও মা। তা লুচি কেন? লুচির বন্দোবস্ত দেখি করে রেখেছে, ঘি, আটা,
চাল আনিনি। বেশ ভালোই হলো, তুই খেতে পাবি তবে। বসো, গরম গরম আনি। পরম তৃপ্তির সহিত প্রায় ২০-২২খানা লুচি অনর্গল খেয়ে যাওয়ার পর কেদারের মনে পড়ল আর বেশি খাওয়াটা ঠিক হবে না, মেয়ের লুচিতে এবার টান পড়বে। শরৎ আবার যখন দিতে এলো বললে, না আর না, থাক। কেন, দি না এই দুখানা গরম গরম। তোমার জন্য আছে তো। ওমা, সে কি, প্রায় আধ সেরের উপর আটা। ১ পোয়া আটার লুচি আমি খেতে পারি না, তুমি পারো? খুব পারি, ও কথা বলো না মা। এক সময়ে। তোমার তো বাবা কেবল এক সময়ে আর এক সময়ে, এখন পারো না তো আর? হ্যাঁ, খুব পারি, পারবো না কেন? পারলেও আর দেব না, খেয়ে ওঠো, বিদেশ বিভুই জায়গা। দাঁড়াও, দইটা নিয়ে এসে দিই, দই আছে, মিষ্টি আছে। আহারাদি সেরে পরম তৃপ্তির সহিত তামাক টানতে টানতে কেদার মেয়েকে বললেন, প্রভাস ছোকরা ভালো, বেশ জোগাড় আয়োজন করেছে খাওয়ার। কি বলিস মা? চমৎকার। আবার কি করবে? ফলগুলো কেটেছিস নাকি? না বাবা, কাল সকালে কাটবো, তোমায় দেব। আজ তো লুচি ছিল তাই খেলাম। বড্ড নির্জন বাগানটা না? গড়ের জঙ্গলের চেয়ে নির্জন নয় তা বলে, ওই তো রাস্তা দিয়ে মোটর গাড়ি যাচ্ছে, আর গড়ের জঙ্গলে এ সময়ে শেয়াল ডাকে বাঘ বের হয়। তা যা বলিস বাপু, সেখানে যতই জঙ্গল হোক, জন্মভূমি তো বটে, সেখানে ভয় হয়? তুই সত্যি করে বল তো। ভয় হলে কি আর থাকতে পারতাম বাবা? ছেলেবেলা থেকে কাটালাম কি করে তবে? কিন্তু এখানে কেমন যেন ভয় করে মা। কলকাতা শহর শুনেছি যেমন তেমন গুন্ডা বদমাইশের জায়গা। সারাদিন মোটর ভ্রমণের ক্লান্তির ফলে রাত যেন কোথা দিয়ে কেটে গেল। পরদিন সকালে শরৎ বাথরুমে ঢুকে স্নান সেরে নিয়ে বাবার জন্যে চা আর খাবার করতে বসল। অনেক দিন পরে সে বাবাকে ভালো করে খাওয়ানোর সচ্ছল উপকরণ হাতের কাছে পেয়ে তার সদ্ব্যবহার করতে ব্যস্ত হয়ে পড়েছে। কেদার বললেন, প্রভাস আর অরুণের জন্য খাবার করে রাখো মা, যদি ওরা সকাল সকাল এসে পড়ে। কিন্তু তারা সকালের দিকে এলো না। দুপুরের পর কেদার একটু ব্যস্ত হয়ে পড়লেন। তাঁর দিবানিদ্রার অভ্যাস নেই, অথচ রাস্তাঘাট না চেনার দরুন কোথাও যেতেও পারেন না। এই বাগানবাড়ির চতুর্সীমায় বন্দি জীবনযাপন করার লোক তো তিনি নন। শরৎকে ডেকে বললেন, শরৎ, গঙ্গা কোন দিকে ঝিকে জিজ্ঞেস করো তো মা। শরৎ ঘুরে এসে জানালে গঙ্গা এখান থেকে নাকি 2 ক্রোশের পথ। শরৎ বললে, কেন বাবা, কি হবে গঙ্গা? না, একটু বেরিয়ে আসতাম তবে গঙ্গার ধারে। বেলা 3টের পর প্রভাস একা মোটর হাঁকিয়ে এলো। বললে, ও বেলা কাজ ছিল জরুরি, আসতে পারলাম না। তা কোনো অসুবিধে হয়নি তো? অসুবিধে আর কি হবে, অরুণ এলো না, তার সঙ্গে দেখাই হয়নি আর সারাদিন। তবে সেও কাজে ব্যস্ত আছে বলেই মনে হচ্ছে, নইলে নিশ্চয়ই আসতো। তুমি চা খেয়ে নাও শরৎ মা, তোমার প্রভাস দাকে। আধ ঘন্টার মধ্যে কেদার চা পান শেষ করে মেয়েকে নিয়ে মোটরে উঠলেন। প্রভাসকে বললেন কলকাতার দিকে না গিয়ে এবার গঙ্গার ধারের দিকে যেতে। প্রভাস জিজ্ঞাসা করল, পেনেটিতে দ্বাদশ শিবের মন্দিরে যাবেন নাকি? শরৎ আগ্রহের সুরে বলল, তাই চলো প্রভাসদা, দেখিনি কখনো। কেদার শিব মন্দির দেখাবার কোনো আগ্রহ দেখালেন না। তীর্থ দর্শনে পুণ্য অর্জন করবার ওপর লোভ জীবনে তাঁর কোনোদিনই দেখা যায়নি। ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে পড়ে মোটর তীর বেগে পেনেটির দিকে ছুটল। রাস্তার দুধারে কত বিচিত্র উদ্যানরাজি, কত সুন্দর বাড়ি, কলকাতার বড় লোকদের ব্যাপার। পেনেটির দ্বাদশ শিব মন্দির দেখে শরৎ খুব খুশি। সামনে গঙ্গা, ওপারে কত কলকারখানা, মন্দির, ঘরবাড়ি, এপারে সারি সারি বাগান বাড়ি। বিকেলের নীল আকাশ গঙ্গার বিশাল বক্ষে ঝুঁকে পড়েছে। নৌকা স্টিমারের ভিড়। শরৎ অবাক হয়ে গঙ্গার বাঁধা ঘাটের উপর দাঁড়িয়ে দেখে দেখে বললে,
এমন কখনো দেখিনি বাবা। ওপারের দিকটা কি চমৎকার। প্রভাস বললে, ভালো লাগছে তো শরৎদি? ইচ্ছে করে এইখানে সব সময় থাকি আর গঙ্গা স্নান করি। ভালো কথা প্রভাসদা, কাল গঙ্গা নেওয়া যায় না? হ্যাঁ, যাবে না কেন? কোন সময় আসবে বলো, কোথায় নাইবে? এইখানেই আসা যাক। এই জায়গা আমার ভারী ভালো লেগেছে। এখানেই আসবে নাকি কালীঘাটে যাবে? কাকাবাবু কি বলেন? তুমি যেখানে ভালো বোঝো। বাবার কথা ছেড়ে দাও, উনিও সব পছন্দ করেন না। সন্ধ্যার আগে অস্ত দিগন্তের চিত্র বিচিত্র রঙিন আকাশের ছায়া গঙ্গার জলে পড়ে যে মায়ালোক সৃষ্টি করল, শরৎ সেরকম দৃশ্য জীবনে কোনো দিন দেখেনি। গড়শিবপুর জলের দেশ নয়। এত বড় নদী জলের বুকে এমন রঙিন মেঘের প্রতিচ্ছায়া সেই প্রথম দেখল। রাজলক্ষ্মীর জন্য মনটা কেমন করে উঠল শরতের। সে বেচারি কিছু দেখতে পেলে না জীবনে। আজ সে সঙ্গে থাকলে আনন্দ অনেক বেশি হতো। বাড়ি ফিরে শরৎ ঢুকল রান্নাঘরে। প্রভাস কিছুক্ষণ বসে কেদারের সঙ্গে কথাবার্তা বলল। কথায় কথায় কেদার বললে, হ্যাঁ, এখানে কোথাও গান টান হয় না? আসলে কেদারের এসব খুব ভালো লাগছিল না। শহর, দেবমন্দির, গঙ্গা, দোকান, ট্রাম এসব খুবই ভালো জিনিস, কিন্তু তিনি চান একটু গান বাজনা, চিরকাল যা করে এসেছেন। শরৎ ছেলে মানুষ, তার উপর মেয়ে মানুষ। ও শহর বাজার ঠাকুর দেবতা দেখে খুশি থাকতে পারে। কেদারের এখন সে বয়স নেই। মেয়ে মানুষও নন যে পুণ্যের লোভ থাকবে। প্রভাস বললে, কিরকম গান বাজনা চান বলুন না? এই ধরো কোনো গান বাজনার আড্ডা। শুনেছি তো কলকাতায় অনেক বড় বড় গানের মজলিস বসে। একদিন সেরকম কোনো জায়গায় নিয়ে যেতে পারো? প্রভাস একটু ভেবে বললে, তা বোধহয় পারবো। দেখি সন্ধান নিয়ে কাল আপনাকে বলবো। অনেক শুনেছি বড় বড় ওস্তাদ আসে কলকাতায়। কোথায় থাকে জানো? তাদের গান শুনবার সুবিধে হয়। বেশ, আমি দেখব। অরুণকে জিজ্ঞেস করি কাল, ও অনেক খোঁজ খবর রাখে। প্রভাস মোটর নিয়ে চলে যাচ্ছে এমন সময় শরৎ এসে বললে, ও প্রভাসদা, যাবেন না? কেন শরৎদি? আপনার জন্য একটা জিনিস তৈরি করেছি। কি বলো না? এখন বলছি নে, আসুন, খাবার সময় দেব। খুব দেরি হয়ে যাবে শরৎদি। কিচ্ছু দেরি হবে না, হয়ে গেল, গরম গরম ভেজে দেব। কিছুক্ষণ পরে শরৎ একখানা রেকাবিতে খানকতক মাছের কচুরি এনে বললে, খেয়ে দেখুন কেমন হয়েছে। এবেলা যে ভালো পোনা মাছ এনেছে, প্রায় আধশের। অত মাছ রান্না করে কে খাবে? তাই ভাবলাম বাবার জন্যে খানকতক কচুরি ভাজি। প্রভাস বললে, কাকাবাবুকে দিলে না? তাঁকে এখন না, এখন খেলে রাত্রে আর খেতে পারবেন না, তখন একেবারে দেব। প্রভাস খাওয়া শেষ করে বিদায় নেওয়ার আগে বললে, কাল শরৎদি গঙ্গা নেওয়াবো তোমায়। ভেবে রেখো কালীঘাট না পেনেটি কোথায় যাবে। কেদার বললেন, আমার কথাটা যেন মনে থাকে প্রভাস। ভালো গান বাজনার সন্ধান পেলেই কিন্তু খবর দেবে। আপনাকে এতবার বলতে হবে না, সে আমার মনে আছে। পরদিন সকালে উঠে কেদার দেখলেন মেয়ে তাঁর আগেই উঠে বাগানে ফুল তুলে বেড়াচ্ছে। বাবাকে দেখে বললে, ওঠো বাবা, আমি আজ পুজো করব ভেবে ফুল তুলেছি। কি চমৎকার ফুল ফুটে আছে পুকুরের ওপারে। তুমি চেনো সব ফুল? বিলেতি না কি ফুল, দেখিনি কখনো। কেদার বললেন, বাগান বাড়িটা বেশ নামা শরৎ, কিন্তু কিন্তু কি বাবা? এখানে বেশি দিন মন টেকে না। আমাদের গড়শিবপুরের সেই জঙ্গলই ভালো, তাই না মা? তা যা বলেছ বাবা। বাগানের পুকুরটা দেখে আমার এইমাত্র কালো পয়রার দিঘির কথা মনে পড়ছিল জানো। আর কতদিন থাকবে এখানে? প্রভাস কিছু বলেছে? তুমি যে কদিন বলো বাবা, এখনো কালীঘাট দেখিনি, বায়োস্কোপ দেখিনি। দেখি সেগুলো। আর কি কি আছে দেখবার বাবা? চিড়িয়াখানাটা সেবার আমারও দেখা হয়নি, এবার দেখব। সেবার মানে কি বাবা? হয়তো 30-32 বছর আগেকার কথা, আমার জন্মের অনেক আগে, তাই না? হ্যাঁ, তা হবে। তোমার মায়ের জন্যে একখানা শাড়ি বেশ
ভালো ডুরে শাড়ি কিনে নিয়ে যাই, মনে আছে। তুমি হাত ধুয়ে নাও বাবা, আমি চা করে আনি। খাবার কি খাবে? এমন সময় গেটের পথে মোটরের শব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে প্রভাসের মোটর এসে বারান্দার সামনে লাল কাঁকড়ের পথের উপর এরিকা পামকুঞ্জের ছায়ায় দাঁড়িয়ে গেল। প্রভাস নেমে এসে বললে, চলুন কাকাবাবু, কালীঘাটে নিয়ে যাই। শরৎদি, তৈরি হয়ে নাও। শরৎ খুশিতে উৎফুল্ল হয়ে বললে, সে বেশ হবে প্রভাসদা, চলো বাবা, চা করে নিয়ে এলাম বলে, বসো সব। সত্যি এই কদিন অদ্ভুত উত্তেজনা ও আনন্দের মধ্যে শরতের দিনগুলো কেটে যাচ্ছে। কেদার বৃদ্ধ হয়েছেন, নতুন জায়গা এখন আর তাঁকে তেমন ধাক্কা দেয় না। জীবনের সমস্ত আকাশটা জুড়ে গড়শিবপুরের ভাঙা রাজদেউরি ও বন জঙ্গলে ঘেরা গড়খানাই সেখানে পূর্ণ অধিকারের আসন পেতেছে। আর আছে ছিবাস মুদির দোকান, ওপাড়ার কৃষ্ণযাত্রার আখড়াইয়ের আসর, তার সঙ্গে হয়তো সতীশ কলুর দোকান, তাদের ছোট্ট খড়ের বাড়িখানা। এ বয়সে নতুন কোনো জিনিস জীবনে স্থান দখল করতে পারে না। জীবনের বৃত্ত পরিধিকে শেষ করে ওদিকের বিন্দুতে মেলাবার চেষ্টায় রয়েছে। নব অনুভূতিরাজির সঞ্চার এ বয়সে সম্ভব কবি ও বৈজ্ঞানিকদের পক্ষে, প্রতিভাবান শিল্পীর পক্ষে। কেদার সে দলে পড়েন না। প্রভাসের মোটর এবার স্ট্র্যান্ড রোড ধরে চলল হ্যারিসন রোড দিয়ে। প্রভাস বললে, ইডেন গার্ডেনটা একবার দেখিয়ে নিয়ে যাই আপনাদের। সেটা কি বাবাজি? আগে একটা বাগান, বেশ ভালো, সবাই বেড়াতে আসে। ও বাগান টাগান আমরা আর কি দেখব, বন বাগান তো দেখেই আসছি। তুমি বরং আমাদের কালীঘাটেই নিয়ে চলো। কালীঘাটে কালী মন্দিরের সামনের চত্বরে অরুণ দাঁড়িয়ে আছে। দেখতে পেয়ে শরৎ খুশির সুরে বললে, বাবা, ওই অরুণ বাবু, প্রভাসদা ডাকুন না। প্রভাস বললে, এখানে আমাদের সঙ্গে মেশবার কথা ছিল ওর। অরুণ, এই যে। শরৎ কালীগঙ্গায় স্নান সেরে মন্দিরে দেবী দর্শন করে এলো। সঙ্গে রইল প্রভাস। কেদার মোটরে বসে চারপাশের ভিড় দেখতে লাগলেন। অরুণ একটা ছোট ঘর ভাড়ার চেষ্টায় গেল, কারণ প্রভাস ও অরুণ দুজনে শরৎকে বিশেষ করে ধরেছে এখানে চড়ুই ভাতি করতে হবে। শরৎ বড় অস্বস্তি বোধ করে একটা ব্যাপারে, এখানকার লোকে এমনভাবে তার মুখের দিকে হাঁ করে চেয়ে আছে কেন? শহরের লোকের এমন খারাপ অভ্যাস কেন? আজ কদিন থেকেই সে লক্ষ্য করছে অপরিচিত মেয়েদের দিকে অমনভাবে চেয়ে থাকা বুঝি ভদ্রতা। শরতের জানা ছিল কলকাতার লোক শিক্ষিত, তাদের ধরন ধারণ খুব ভদ্র হবে, তাদের দেখে গড়শিবপুরের মতো পাড়াগেঁয়ের লোকেরা শিখবে। এখন দেখা যাচ্ছে তার উল্টো। অরুণ বাড়ি ঠিক করে এসে কেদারকে বললে, এরা সব কই? চলুন এবার, সব ঠিক করে এলাম। একটু পরে প্রভাসের সঙ্গে শরৎ মন্দির থেকে ফিরল। ওরা সবাই মিলে ভাড়াটে ঘরে গিয়ে শতরঞ্জি পেতে বসল। হোগলার ছাওয়া দরমার বেড়া দেওয়া সারি সারি অনেকগুলো খুপড়ির মতো ঘর, ছোট্ট একটুখানি নিচু দাওয়ায় মাটির উনুন। প্রভাস মোটরের ক্লিনারকে সঙ্গে নিয়ে প্রচুর বাজার করে নিয়ে এলো, এমনকি প্রসাদী মাংস পর্যন্ত। কেদার খুব খুশি। মেয়েকে বললেন, ভালো করে মাংসটা রাঁধিস মা, একটু ঝাল দিস। সে কি বাবা, ঝাল যে তুমি মোটে খেতে পারো না। তা হোক, কচি পাঁঠার মাংস ঝাল না দিলে ভালো লাগে? রান্না খাওয়া মিটতে বেলা 3টে বাজল। অরুণদের আবার কে একজন বন্ধু এসে ওদের সঙ্গে যোগ দিলে। লোকটি এসেই বলে উঠল, এই যে প্রভাস, আরে অরুণ, এনেছিস তো জুত করে, ভালো চিজ বাবা, তোদের সাহস আছে বলতে হবে। প্রভাস তাড়াতাড়ি তাকে চোখ টেপে দিলে। শরৎ দেখতে পেল, সে কিছু বুঝতে পারলে না। লোকটা অমন কেন? এসে চিৎকার করে যে কথাগুলো বলে উঠল তার তো কোনো মানেই হয় না। কলকাতা শহরে কত রকম মানুষই না থাকে। কি জানি কেন লোকটাকে শরতের মোটেই ভালো লাগলো না। মোটা মতো লোকটা, নাম গিরিন, বয়সে প্রভাসের চেয়েও বড়, কারণ কানের পাশে চুলে বেশ পাক ধরেছে। 3টের পরে ওখান থেকে বেরিয়ে কিছু দূর গিয়ে প্রভাস একটা বাগানের সামনে গাড়ি রেখে বললে, এই চিড়িয়াখানা কাকাবাবু,
নেমে দেখুন এবার। শরৎ সব দেখে শুনে সমস্ত দিনের কষ্ট ও শ্রম সব ভুলে গেল। কেদারও এমন একটা জিনিস দেখলেন যা তাঁর মনে হলো না দেখলে জীবনে একটা অসম্পূর্ণতা থেকে যেত। পৃথিবীতে যে এত অদ্ভুত ধরনের জীবজন্তু থাকতে পারে তার কল্পনা কে করেছিল? কেদার তো ভাবতেই পারেন না। পিতা পুত্রীতে মিলে সমবয়সী বালক বালিকার মতো আমোদে পশু পক্ষী দেখে বেড়ালো। এ ওকে দেখায়, ও একে দেখায়। কি ভীষণ ডাক সিংহের! জলহস্তি, এর নাম বুঝি জলহস্তি? ছেলেবেলায় প্রাণী বৃত্তান্ত বলে একটি বইয়ে কেদার এর কথা পড়েছিলেন বটে। ওই দেখো শরৎ মা, ওকে বলে উট পাখি। কত বড় ডিম বাবা উট পাখির! আচ্ছা, ও খায়? বিক্রি হয়? ফেরবার সময় গেটের কাছে এসে গিরিন প্রভাস ও অরুণের সঙ্গে কী সব কথা বললে। প্রভাস এসে বললে, কাকাবাবু, এবার চলুন সিনেমা দেখে আসি, মানে বায়োস্কোপ কাছেই আছে। তা চলো, যা ভালো হয়। বাইরে এসে ওরা একটা ফাঁকা মাঠের ধারে মোটর থামিয়ে রেখে কেদার ও শরৎকে নেমে হাওয়া খেতে বলল। এরই নাম গড়ের মাঠ। সেদিনও নেমেছিল শরৎ। তখন সন্ধ্যা হয়ে আসছে। রাস্তার ধারে গ্যাসের আলো এক একটা করে জ্বেলে দিচ্ছে। শরৎ জিজ্ঞাসা করলে, সে বায়োস্কোপটা কতক্ষণ দেখতে হবে? প্রভাস বললে, এই 9:30 পর্যন্ত। শরৎ ভেবে দেখলে, অত রাত্রে গিয়ে রান্না চড়ালে বাবা খাবেন কখন? তাছাড়া বাবা আজ সারাদিন এখানে ওখানে বেরিয়ে শ্রান্ত হয়ে পড়েছেন। বুড়ো বয়সে অত অনিয়ম করলে যদি শরীর অসুস্থ হয়ে পড়ে বিদেশে, তখন ভুগতে তো তাকেই হবে। সে বললে, আজ থাক প্রভাসদা, আজ আর বায়োস্কোপ দেখে দরকার নেই, বাবার খেতে দেরি হয়ে যাবে। গিরিন তবুও নাছোড়বান্দা। সে বললে, কিছু ক্ষতি হবে না, মোটরে যেতে আর কতটুকু লাগবে, আজই দেখা যাক। শরৎকে অত সহজে ভোলানো যাবে তেমন প্রকৃতির মেয়ে সে নয়। নিজের বুদ্ধিতে সে যা ঠিক করে, ভালো হোক মন্দ হোক, তার সে সংকল্প থেকে নড়ানো গিরিনের কর্ম নয়। গিরিন শীঘ্রই তার পরিচয় পেলে। প্রভাসকে সে ইংরেজিতে কি একটা কথা বললে, প্রভাস ও অরুণ দুজনে অনুচ্চ স্বরে কি বলা বলি করল। প্রভাস বললে, কাকাবাবু কি বলেন? কেদার নিজের মত অনুসারে চলবার সাহস পান গড় শিবপুরে। এখানে মেয়ের মতের বিরুদ্ধে যেতে তাঁর সাহসে কুলোয় না। সুতরাং তিনি বললেন, ও যখন বলছে তখন আজ না হয় ওটা থাক, কাল হবে খন। অগত্যা প্রভাস ওদের নিয়ে মোটরে উঠল। কিন্তু বেশ বোঝা গেল ওদের দল তাতে বিরক্ত হয়েছে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কেদার রাজা উপন্যাসের 4র্থ পর্ব। গল্পের 5ম পর্ব নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন রেডিও ক্লাসিক্স।